সেরকম আমি একটা ভালো একটা মনের মানুষ চাই। একটা মেয়ে মানুষ কি চায়? একটা স্বামীর আদর ভালোবাসা এবং সব কিছু চায়। যদি সেরকম যদি পায় এবং যদি সে যদি আমার একটা মেয়ে আছে, মেয়েটা যদি দায়িত্ব নেয় এবং যদি সে পাশে যদি থাকে, তাহলে আমি অবশ্যই তাকে বিয়ে করব। আমার নাম সাথী। আমি দিনাজপুর থেকে আইসি ক্যামেরার সামনে আমার মনের কষ্টর কথা বলার জন্য ক্যামেরার সামনে আইসি। আমার স্বামী হারা 1.5 বছর, কিন্তু স্বামীর আদর ভালোবাসা কিরকম সেটা জানি না, ঠিক আছে। তারপরেও আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে ঠিকমতো খাওয়াইতে পারতেছি না, পড়াইতে পারতেছি না, নিজে কাজ করতেও পারতেছি না। আর এবং আমার 1.5 বছর হচ্ছে যে স্বামী হারা আমি, কিন্তু একাকী আর ঘুম ধরে না যে একটা আমার স্বামী লাগবে। এইভাবে আর কতদিন থাকবো? সেরকম একটা আমি মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে এবং সহযোগিতা করবে এবং আমার মেয়েটার দায়িত্ব নিবে। আমি এমন একজন লোক চাই যে আমাকে আদর ভালোবাসা দিবে, সেও আমারটা আদর ভালোবাসা পাবে এবং সে যদি আমার মনের মতন হয়, তাকে আমি উজাড় করে ভালোবাসা দিব। সেরকম আমি একটা মনের মানুষ খুঁজছি। আচ্ছা, তো সেরকম মনের মানুষ আপনার দিনাজপুরে নাই? সেখানে আপনাকে কেউ কি ভালোবাসে না? আপনি তো দেখতে শুনতে খুবই সুন্দর, অপরূপা। না, আমাদের যে দিনাজপুর, কিন্তু দিনাজপুরে অনেক যৌতুকের রেট বেশি। তার কারণ যে আমার বাবা নাই, আমার বাবা মরে গেছে, আমার একটা ভাইও নাই, আমার একটা গার্জিয়ান নাই। আমি যে কাজ করে খাবো, আমার আম্মু তো একটা অসহায় মহিলা, মানে মুরব্বী। সে কাজকাম করতে পারে না এবং সংসার চালাতে পারে না। আর আমি ছোট বাচ্চাকে নিয়ে কাজকাম করতে পারতাছি না। তার কারণ যে দিনাজপুরে অনেক মানে যৌতুকের রেট বেশি। তার কারণ আমার মা আমাকে বিয়ে দিতে পারছে না। তার কারণ আমাকে এখানে আসে ভিডিওর সামনে আইসি যে মনের কষ্টর কথা বলার কারণ, যে সেরকম যদি একটা মনের মানুষ পাই তাহলে বিয়ে করব। তো দিনাজপুরে সেরকম মনের মানুষ আপনি পেলেন না কেন? আমি তো বললাম যে ওখানে তো যৌতুকের রেট বেশি, যৌতুক তো আমার আম্মু দিতে পারবে না। আর সেরকম আমরা তো অনেক অসহায় কারণে দেখেন যে ক্যামেরার সামনে আরও একবার আসছিলাম, কিন্তু সেরকম একটা মনের মানুষ পাইনি। শুধু খালি আশা দেয়, আশা রাখে না। আসলে আপনার প্রথম স্বামীর সাথে কি হয়েছে? কতদিন সংসার করেছেন এবং কি বিয়েটা কিভাবে হয়েছে সেই কথাগুলো একটু বলেন। বিয়েটা প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে। হওয়ার পরও মানে যৌতুকের 1 লাখ টাকা যৌতুক হয়েছিল। হওয়ার পরে 20,000 টাকা দিছিল, বাদ বাকি টাকা দিতে পারেনি। তার কারণ সে আমাকে কয়েকদিন পরে সে আমাকে ডিভোর্সের কাগজ দিয়ে পাঠাইছে। অনেক মারধর করার পরে সে আমাকে ডিভোর্সের কাগজ দিয়ে পাঠাইছে। আর আমি এত জ্বালানা সহ্য করে পারি, আমি আমার মায়ের কাছে আসে ঠাই নিছি। সে আমাকে কয়েকদিন পরে সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। কি করব? সে কপালের দোষ, কপাল খারাপ। সেরকম একটা মনের মানুষ পাচ্ছি না। আর এবং আমার বয়স 20 বছর, আমি একাকী এভাবে কীভাবে থাকবো? সেরকম একটা স্বামীর প্রয়োজন আমার, সেরকম তো পাচ্ছি না আমি। আচ্ছা আপু, তো আসলে প্রথম স্বামীর সাথে যে আপনার ডিভোর্স হয়েছে, মূলত ডিভোর্স হওয়ার পিছনের কারণটা কি? পিছনের কারণ হচ্ছে যৌতুকের কারণে সে আমাকে ডিভোর্স দিছে। শুধুমাত্র যৌতুক না আরো অনেক কিছু আছে? না, যৌতুকের কারণে সে আমাকে ডিভোর্স দিছে। তারপর মারধর করতো, জ্বালাইতো। আমি এটা না সহ্য করে পারে আমি আমার মায়ের কাছে এসেছিলাম। আমার মা আমাকে খাওয়াইতে পারে না এবং সংসার চালাতে পারে না। তার কারণ যে আমি এই জন্য ভিডিওর সামনে আইছি। আচ্ছা, এই জন্যই আসছেন ভিডিওর সামনে। আচ্ছা, আপনার বাবুটার বয়স কত? আমার বাবুটার বয়স হবে 2 বছর। 2 বছর। তো আসলে আপনি এই মুহূর্তে বর্তমানে কিভাবে চলেন? কিভাবে আপনার সংসার চলে? কিভাবে চলে? এই তো সাধারণ একটু বাসায় কাজকাম করি, ওটুক দিয়ে চলে। আচ্ছা, বাসায় কাজ করে কত টাকা পান? মাসে 1000 করে টাকা দেয়। এই টাকা দিয়ে কি সংসার চলে? তাও কোনো রকম চলাইতে হয়। আচ্ছা, মাসে 1000 টাকা পান। হ্যাঁ। আচ্ছা, বাসায় কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়, তো সেরকম কোনো কিছু কি আপনি শিকার হয়েছেন কিনা কখনো? না। বুঝলাম না, একটু ক্লিয়ারলি বলেন। সেরকম কি কথা বুঝলাম না, ভালো করে বলেন। সেরকম কথা বলতে, অনেক বাসায় কাজ করতে যাইলে বাসার লোকজন সুন্দর মেয়ে দেখলে একটু তারা অন্য চোখে দেখে, তো সেরকম কোনো কিছু হয়েছে কিনা? না, অন্য চোখে কোনো কিছু দেখেনি।
আমার পাশের বাসায়, কিন্তু একটা মানে সাধারণ অনেক বড় লোক মানুষ আছে, ওদের বাসায় আমি কাজ করি। মাসে 1000 করে টাকা দেয়, কোনো সময় 1500 টাকা দেয়। এই টাকা দিয়ে কি সংসার চলে? আচ্ছা, তো এই যে আপনি দীর্ঘদিন থেকে বাসায় কাজ করতেছেন, এভাবে চলতেছেন, তো বাসায় যে কাজ করে যে টাকাটা পান সেটা দিয়ে চলে না কেন? মানে আপনার কত টাকা প্রয়োজন? কত টাকা প্রয়োজন? যে একটা আমার মেয়ে, আমার ছোট মেয়ে, এই মেয়েটাকে ধরেন খাওয়াইতে পড়াইতে, একটা মেয়ে মানুষকে মানে মানুষ করতে কত কষ্ট লাগে সেটা তো আপনারা জানেন। আচ্ছা, তো এখন যে আপনি বলছেন যে বিয়ে বসবেন, আসলে কেমন ছেলে হলে বিয়ে বসবেন? কেমন? আমি তো বয়স দিয়ে কি করব? যে আমাকে বললাম তো, যে আমাকে খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে এবং দায়িত্ব নিতে পারবে এবং ভালোবাসা দিতে পারবে। একটা মেয়ে কি চায়? একটা স্বামীর আদর ভালোবাসাই তো চায়। আর যদি সে যদি আমাকে বলে যে না আমি বিয়ে করব, যদি আমাকে সে যদি শিওর বলে যে না আমি বিয়ে করব, তাহলে সময় নিব। আর সেও যদি বলে যে না আমি তোমাকে বিয়ে করব, তাহলে আমার সময়টা তাকেও নিতে হবে। যে হুট করে যে বিয়ে করা এটা তো সম্ভব না। আগে দেখবো, শুনবো, সে আমাকে চালাবে এবং আদর ভালোবাসা দিবে, তাহলে সে বুঝবো যে সে কিরকম। আচ্ছা, আপনারা বেশিরভাগ প্রবাসী মানুষ চাচ্ছেন, আসলে প্রবাসী কেন চান? প্রবাসী লোক হোক বা বাংলাদেশি হোক, সেটা আমার তো কোনো দেখার প্রয়োজন পড়ে না। যে আমাকে খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে এবং দিতে পারবে, আমার মেয়েটাকে আদর ভালোবাসা দিতে পারবে, আমাকে দিতে পারবে, সেরকম আমি একটা লোক চাই, বয়স যেমনই হোক। আচ্ছা, বয়স যেমনই হোক। আচ্ছা, দেখা গেল যে বৃদ্ধ বয়সের লোক একজন আসলো, আপনার বয়স 20 বছর, তার বয়স 60 বছর, তার কাছে যাবেন? হ্যাঁ, যাব। আচ্ছা, কি দেখে যাবেন? তার কাছে কি পাবেন আপনি? কি কি পাবো? সে তো আমাকে সবকিছু দিতে পারবে এবং আদর ভালোবাসা সবকিছু তো দিতে পারবে। যে 40 বছর 50 বছর, তার তো মনটা তো বুড়ো হয়ে যায় না, তার উপরেরটা তো বুড়ো হয়ে যায়। আচ্ছা, তো একজন বয়স্ক লোকের কাছে তো আসলে একটা ইয়াং মেয়ে, আপনি সেরকম তো কিছু পাবেন না মনে হয় না। এটা কি বিয়ে বসার জন্য বলতেছেন না প্রতারণা করার জন্য? না না, প্রতারণাকে কিসের জন্য প্রতারণা করব? প্রতারণা করবো না। যদি প্রতারণা করার জন্য, যদি আপনাদের সাথে যদি প্রতারণায় যদি করি, তাহলে কি আমি কি, আমার তো মরা লাগবে, আমি কি সারা জীবন তো বাঁচতে থাকবো না। প্রতারণা করবো কিসের জন্য? সেরকম একটা মনের মানুষ পাওয়ার জন্য তো ক্যামেরার সামনে আইছি। তাহলে প্রতারণা করবেন না? না। আচ্ছা, তো আপনার মানে ভাই বোন কয়জন বললেন? আমরা হচ্ছে 2 বোন, ভাই নেই। ভাই নেই। বাবা আছে? না, বাবা মারা গেছে। মা আছে। মা কি করে? মা কি করে? এই তো কৃষি কাজ করে, যেটাই পাই সেটাই করে। কৃষি কাজ করে। আচ্ছা, তো আসলে এই যে মানে এখন আপনি কোন দেশের ছেলে হলে বিয়ে বসবেন? মানে কোন দেশ, দিনাজপুরের কিংবা কোন দেশের হলে বিয়ে বসবেন? কোন দেশে? যে দেশে লোক হোক না কেন বিয়ে করবো। আমি তো বললাম যে বুড়া হোক না যেমনই হোক তার বয়স, সে যদি আমাকে খাওয়াইতে পড়াইতে পারে, সবকিছু আদর ভালোবাসা দিতে পারে, তাহলে তাকে আমি বিয়ে করব। আচ্ছা, দিনাজপুরের অনেক লোক আমাদেরকে মেসেজ করে বিয়ে করবে বলে, তো আসলে যদি সেরকম যদি কেউ আমাদের মাধ্যমে আসে বিয়ে করার জন্য আপনাকে, তাহলে কি আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে করব, করবো না কেন? অবশ্যই করব। তাকে তো আগে বিশ্বাস করা লাগবে, যে মেয়েটাকে আগে বিশ্বাস করে, মেয়েটাকে আগে। আমাদের মাধ্যমে যদি আসে? তা, দেখা যাক, যদি ভালো পাই তাহলে করব। আচ্ছা, মানে আমরা যদি থেকে আপনাকে বিয়ে দেই তাহলে বসবেন? হ্যাঁ, বলবো। আচ্ছা, দর্শক আপনারা যারা এই বোনটিকে দেখছেন, আসলে আমরা তার জীবনের অনেক কথা শুনলাম, অনেক কথা তুলে ধরলাম। তো সবশেষে একটাই কথা, আপনারা ভালো করে যাচাই করে নেবেন এবং কি কেউ প্রতারিত হবেন না। কেউ প্রতারিত হবেন না। বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হয়ে কেউ মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে ধরা খাবেন না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে যাচাই করে তার ঠিকানায় গিয়ে তার ফোন নাম্বারে যোগাযোগ করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। অযথা কেউ প্রতারিত হবেন না, প্রতারণার শিকারে পড়বেন না। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে ফোন নাম্বার। তো বলেন। 01791960870। আচ্ছা, তো এই নাম্বারে কি মানে বিকাশ আছে? হ্যাঁ, এটা বিকাশ নাম্বার। আচ্ছা, তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? না, কিছু বর্তমানে কিছু বলার নাই। আমি তো বললাম যে হ্যাঁ, সেরকম একটা যদি ভালো মনের মানুষ পাই অবশ্যই বিয়ে করব। আচ্ছা, তো এই হলো কথা, এই তো? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কাউকে নিয়ে অন্য কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সাদা মনে তাকে একটু সাহায্য করবেন।